সাল ২০২০। আমরা যখন করোনা নিয়ে ব্যস্ত ছিলাম তখন বাংলাদেশের ইতিহাসে ঘটে যায় একটি অত্যন্ত নেক্কারজনক একটি ঘটনা, লাশ কাটা রুম কিংবা মর্গ রুম, যার আশেপাশে দিয়ে হাঁটতেও আপনার আমাদের সবার হাত পা কাঁপবে। কিন্তু মাত্র ২০ বছর বয়সী এক তরুণ এই মর্গ রুমের মধ্যেই ফিমেল ডেড বডির সাথে মেতে উঠেছিল এক বিকৃত যৌন আকারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, মাত্র ২০ বছর বয়সী এক যুবক। কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে এমন নিকৃষ্ট বিবেকহীন কাজ কি করা সম্ভব? এই ঘটনা পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছিল সেই সময় এবং বাংলাদেশের ইতিহাসে জন্ম দিয়েছিল একটি অত্যন্ত নেক্কারজনক বিকৃতি মন মানসিকতার একটি কেসের। আসসালামু আলাইকুম, আমি জোনায়েদ ইসলাম, আর আজকে আমরা কথা বলবো মর্গ রুম রেপ মুন্না ভগত কেস নিয়ে। সাল ২০২০। সিআইডি ফরেন্সিক ল্যাবে হঠাৎ একদিন এক অদ্ভুত সংকেত পাওয়া যায়। ৫ কিশোরীর মৃতদেহে একই ব্যক্তি শুক্রাণু। সামনে থাকা মনিটরে এমন তথ্য পেয়ে খুব নড়ে চড়ে বসে তদন্ত বিভাগ। হঠাৎ কেন এমন তথ্য আসলো, এই ব্যাপারটি জানতে হলে আপনাদের আগে বুঝতে হবে সিআইডির ইতিহাসের সবচেয়ে তুচ্ছ এবং সবচেয়ে ভয়ঙ্কর একটি সফটওয়্যার কোডিক্স অথবা কম্বাইন্ড ডিএনএ ইন্ডেক্স সিস্টেমের সম্পর্কে। সাল ২০১২ বাংলাদেশের বুকে এই সর্বপ্রথম কোন ফরেন্সিক ল্যাব স্থাপন করা হয়। এই ল্যাবের কাজ মূলত যেসব অপমৃত ময়নাতদন্তের নির্দেশ আসবে সেগুলোর ডিএনএ পরীক্ষা করা এবং এগুলোর একটি করে প্রোফাইল সংরক্ষণ করা। আর এই সমস্ত প্রোফাইলের একটি করে কপি ইনপুট দেওয়া হয় সিআইডি এর সিস্টেম কোডিক্সে। এর কারণ হচ্ছে ভবিষ্যতে যদি কখনো কোনো হত্যা ঘটে তাহলে খুব সহজেই যেন এটার মিল খুঁজে পাওয়া যায়। এছাড়া কোনো ঘটনার সাথে যদি কোনো কমন কোনো তথ্য থাকে তাহলে এই সফটওয়্যার নিজে থেকেই একটি নোটিফিকেশন পাঠাবে। ২০১৫ সালে বাংলাদেশ হাইকোর্ট এক উপজাতির অপমৃত্যুতে ঐতিহাসিক একটি নজিরবিহীন রায় দেয়। তাতে বলা হয় যে কোনো নারীর যদি অপমৃত্যু হয় তাহলে তার বডি থেকে শুক্রাণু সংগ্রহ করতে এবং সেই শুক্রাণু পরীক্ষা করে দেখতে হবে যে মৃত্যুর আগে ওই নারীর সাথে কোনো ধর্ষণের ঘটনা ঘটেছিল কিনা। এবং ঠিক তারপর থেকেই সিআইডির একটি আলাদা টিপ কোনো নারীর অপমৃত্যু ঘটলে তার বডি থেকে শুক্রাণু কালেক্ট করে চেক করতো যে ওই নারীর সাথে আদৌ কোনো ঘটনা ঘটেছিল কিনা। সেই ২০১৫ সাল থেকেই ফরেন্সিক ল্যাব আদালতের এই নির্দেশটি মেনে আসছে। খুব নাকি আত্মহত্যা, কি ঘটেছিল সেই ৫ নারীর সাথে, পুলিশরাই বা কিভাবে এটা জানতে পারলো, সেই সমস্ত তথ্য থাকছে ভিডিওর পরবর্তী অধ্যায়ে। কোডিক্স সফটওয়্যারের ডাটা বিশ্লেষণ করে দেখা যায় যে ওই ৫ নারীর মৃতদেহে একই ব্যক্তির শুক্রাণু পাওয়া গেছে। ৫টি ভিকটিমই কিশোরী এবং ৫ জনের বয়স যথাক্রমে ১১, ১৩, ১৪, ১৬ এবং ১৭ এবং সবগুলো ছিল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা। ৫টি ঘটনা ৪টি ঘটেছে ঢাকার মিরপুরে এবং একটি ঘটেছে ঢাকার মোহাম্মদপুরে। সময়, এলাকা, বয়স এবং লিঙ্গ সবকিছু একই হয়। সিআইডি টিমের সন্দেহ হয় যে এই ৫ জন আবার কোনো সিরিয়াল কিলারের ভিকটিম নয়তো। সিআইডির কর্মকর্তারা বুঝতে পারে যে খুব শিগগিরই হয়তোবা আরো কোনো হত্যাকাণ্ড ঘটতে পারে। এজন্য তারা তাদের একটা বেস্ট টিম গঠন করে এবং এই টিম নিয়ে খুব দ্রুত তদন্তে নেমে পড়ে। তারা মোহাম্মদপুর এবং কাফরুল থানায় যত দ্রুত সম্ভব যোগাযোগ করে এবং ওই ৫ কেসের তদন্তে থাকা অফিসারদের সাথে যত দ্রুত সম্ভব যোগাযোগ করে কথা বলার চেষ্টা করেন। কথা বলে তারা জানতে পারে যে তারা যখন তদন্ত করছিল তখন ৫টি ভিকটিম বডিতেই কোনো রকম কোনো জোর জবরদস্তি অথবা কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এমনকি ময়নাতদন্তে প্রতিটা ঘটনাকে খুব পরিষ্কারভাবে আত্মহত্যা বলা হয়েছে। এছাড়া প্রত্যেক ভিকটিমই দরজা লাগিয়ে আত্মহত্যা করেছে, এটাও নিশ্চিত করেছে তাদের পরিবাররা। এবং তাদের পরিবারের কাছে থেকে এই তথ্যটাও পাওয়া যায় যে পারিবারিক কলহর কারণেই তারা আত্মহত্যা করেছে। ইভেন ৩টি ঘটনায় স্বজনদের কাছে থেকে খবর পেয়ে পুলিশরা তাদের বাসায় গিয়ে দেন দরজা ভেঙে ডেড বডিগুলো উদ্ধার করেছে। সব মিলিয়ে সিআইডি কর্মকর্তারা সিদ্ধান্তে আসেন তারা হয়তোবা কোনো ভুল লক্ষ্যের দিকে আগাচ্ছেন। কোনো সিরিয়াল কিলারের ঘটনা ঘটেনি এখানে, তাই তাদের প্রাথমিক ধারণাটাও ভুল প্রমাণিত হয়। তাহলে ঠিক কি করেছিল এই ৫ কিশোরী ডেড বডির সাথে, কিভাবে এবার সিআইডি কর্মকর্তারা এই কেসে সুরাহা করেছিল, ভিডিওর পরবর্তী অধ্যায়ে থাকছে সেই ব্যাপারে। সিআইডির টিম এবার একটু নড়ে চড়ে বসে। যদি কোনো সিরিয়াল কিলিং এর ঘটনা না ঘটে থাকে তাহলে ৫ কিশোরীর ডেড বডিতে একই ব্যক্তির শুক্রাণু কিভাবে আসতে পারে? প্রায় অনেক সময় কেটে যাওয়ার পরে সিআইডি টিম একটি ক্লু পায়। এই ৫ কিশোরীর ডেড বডির ময়নাতদন্ত হয়েছিল ঢাকা সোহরাওয়ার্দীর হাসপাতালের মর্গে। এরপর সিআইডি টিমের সন্দেহ দানা বাঁধে মর্গকে ঘিরে। তাদের মনে হয় ময়নাতদন্তের আগে অথবা পরে কোনো এক সময়ে ওই কিশোরীরা এই বিকৃতি অনাচারের শিকার হয়েছেন। অনুসন্ধানে নেমে পড়েন সিআইডি, কিন্তু এই ব্যাপারটা এতটাই স্পর্শকাতর যে এই ব্যাপারটা নিয়ে সরাসরি কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারছেন না।
কারণ বাংলাদেশের ইতিহাসে এমন বিকৃতি নিক্কারজনক ঘটনা আগে কখনোই ঘটেনি। তাই অত্যন্ত সাবধানতার সাথে তাদের এই তদন্তটা করতে হবে, কারণ সামান্য থেকে সামান্য পরিমাণ ভুল তাদের অনেক বড় ক্ষতির সম্মুখীন করে তুলতে পারে। সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গের যে মূল দায়িত্বে আছে ওনার নাম রজত কুমার, এবং উনি সরকার থেকে একমাত্র ব্যক্তি যিনি ওখানে নিয়োগ পেয়েছেন। বাদবাকি ওনাকে সহযোগিতা করার জন্য আরো 5 থেকে 6 জন আছে। কোনো প্রকার কোনো জিজ্ঞাসাবাদ ছাড়াই এই 5 থেকে 6 জনের মধ্যে তাদের মেন যে সাসপেক্ট তাকে খুঁজে বের করাটা সিআইডি টিমের কাছে অত্যন্ত বড় একটি চ্যালেঞ্জ হিসেবে রূপ ধারণ করে। সিআইডি এবার দিন রাত এক করে ওই টম ঘরের উপর নজরদারি করেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে তারা তাদের প্রাইম সাসপেক্টকে খুঁজে পেয়ে যান। মুন্না ভগত নামের একজন ছেলে, যে মর্গের ঠিক পাশের রুমেই থাকে এবং সারা রাত মর্গটি একা পাহারা দেয়। দায়িত্বে থাকা রজত কুমারের সম্পর্কে ভাগ্নে হয় এই মুন্না ভগত, আর সেই সুবাদেই মুন্না ভগত কাজ করতো এখানে। আর সর্বপ্রথম সিআইডির সন্দেহ হয় এই মুন্না ভগতের উপরই, কিন্তু সন্দেহের বশত আর কাউকে এই স্পর্শকাতর ব্যাপার সম্পর্কে জিজ্ঞাসা করা যায় না। তাই সিআইডির এবার দরকার পাকাপোক্ত প্রমাণ। এখন শুধু দোষী নিশ্চিত করতে প্রয়োজন ডিএনএ, আর যদি একবার এই ডিএনএ হাতে পাওয়া যায় তাহলে 2-2 4 মেলাতে বেশি সময় লাগবে না সিআইডি টিমের। সিআইডির অফিসাররা কি পেরেছিল ডিএনএ সংগ্রহ করতে, ধরতে পেরেছিল কি এই মানুষরূপী পশুকে, থাকছে ভিডিওর পরবর্তী অধ্যায়ে। ডিএনএ কালেক্ট করার জন্য সিআইডি টিম এবার একটা ফোন দিয়ে আটেন। দুর্ধর্ষ 2 সিআইডি অফিসার, বেশ ধরেন সাধারণ মানুষের। নভেম্বর 2020, কনকন শীতের মধ্যে চাদর মুড়ি দিয়ে হাসপাতালের সামনে আসেন 2 ব্যক্তি। হারিয়ে যাওয়া ভাইকে খুঁজতে মর্গ রুমের কাছে যান ওই 2 অফিসার। সেদিনও রাতের বেলা নাইট ডিউটিতে ছিল মুন্না ভগত। তখন বেশ ফোনে ব্যস্ত ছিল মুন্না ভগত, এবং এই দুজনকে মর্গ রুমের কাছে যেতেই মুন্না ভগত এগিয়ে এসে বলে, এত রাতে এখানে কি চাই? ছদ্মবেশে থাকা এক অফিসার তখন একটি ছবি বের করে বলে যে ইনি আমার ভাই, গত 1 মাস হলো ইনি নিখোঁজ, তাই বিভিন্ন মর্গে ওনার খোঁজ করছি আমরা। ছবিটি দেখে অবশ্য মুন্না ভগত সাথে সাথে বলে দেয় যে এখানে এইরকম দেখতে কেউ নেই। চলে যায় 2 অফিসার। তারপরে এইভাবেই চলতে থাকে বেশ কয়েকদিন। একদিন আসেন মাঝরাতে, এবং সেদিনও ডিউটিতে ছিল মুন্না ভগত। সেদিনও হালকা পাতলা কিছু জিজ্ঞাসা এবং খোঁজ গল্প করে চলে যায় 2 অফিসার। আবারও 2 দিন পরে আসেন, কিন্তু এবার আর মর্গের কাছে না যেয়ে মর্গের থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকেন। এবং এই কয়েকদিন যাওয়া আসিতে মুন্না ভগতের সাথে বেশ একটা ভালো সখ্যতা করে উঠেছিল এই 2 সিআইডি অফিসারের। তাদেরকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখেই মুন্না ভগত নিজে তাদের কাছে যায় এবং তাদের সাথে গল্প করতে থাকে। আমি সব সময় থাকি ভাই, কিন্তু ভাই আমি গেছি, আমার ভাই ডর করছে। আপনি তো প্রতিদিন রাতে থাকেন, আমার ভয় করে না ভাই? না ভাই, ভয় করে না ভাই, এটা থাকতে সব বিষয়। অফিসার 2 জন তখন মুন্না ভগতকে সিগারেট খাওয়ার অফার দেয় এবং মুন্না ভগত সাথে সাথে রাজি হয়ে যায়। তাদের সাথে চলে যায় সিগারেট খেতে। সিগারেট খেতে খেতে বেশ ভালো মন্দ গল্প করছিলেন মুন্না ভগতের সাথে 2 অফিসার। সিগারেট খাওয়া শেষে মুন্নাকে বিদায় দিয়ে মুন্নার ফেলে দেওয়া সিগারেটের ফিল্টারের খোসা জোগাড় করেন 2 অফিসার, এবং এই খোসাটাই যত দ্রুত সম্ভব পাঠান তারা ফরেন্সিক ল্যাবে, এবং সবাইকে অবাক করে দিয়ে 5 কিশোরী মৃতদেহের যে শুক্রাণুর ডিএনএ পাওয়া গিয়েছিল তার সাথে হুবহু ম্যাচ করে যায় মুন্না ভগতের ডিএনএ। 19 নভেম্বর 2020, মুন্নাকে অবাক করে দিয়ে তার পাপের জগৎ থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি। শেষ হয় বাংলাদেশের ইতিহাসের একটি কালো অধ্যায়ের। পুলিশের কাছে সাধারণ স্বীকারোক্তি দেয় যে গত 2 থেকে 3 বছর হলো এই কাজটি করে আসছে সে। 3-4 বছর ধরে কাজ করি এখানে। আমি কাজ করার মধ্যে হঠাৎ করে আমি একটা কাজ করে ফেলছি। তাও আবার এটা জীবিত মানুষ না, মৃত মানুষ, কারণ মর্গে আসে মৃত। হঠাৎ করে করছে, আমি নিজের উত্তেজনা বসাতে আমি কাজটা করছি। এদের চেহারা কোনো মেয়ের লাশ আসলেই যাদের বয়স 15 থেকে 20-এর মধ্যে হলেই তাদের সাথে বিকৃত জনতারে মেতে উঠত মুন্না ভগত। গত 3 থেকে 4 বছরের মধ্যে হাজার হাজার মৃতদেহ কাটাছেঁড়া করেছে সে। তার মোবাইলটা যখন সিআইডির হাতে যায় তখন তারা আরো বেশি অবাক হয়ে যায়। মানসিক বিকৃতির সর্বোচ্চ প্রমাণটা তারা সাথে সাথে পেয়ে যায়। মুন্না মৃতদেহের সাথে উলঙ্গ হয়ে সেলফি তুলত। তার পছন্দের শীর্ষে আছে কম বয়সী তরুণীর মৃতদেহ। এছাড়াও পেট কাটা, পেট করা, অনেক বিকৃতি ধরনের অনেক অস্বস্তিকর ভিডিও সে তার ফোনে ধারণ করে রেখেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্নাকে যখন জিজ্ঞাসা করা হয় যে এরকম ন্যাক্কারজনক কাজ করার কারণ কি, তখন মুন্না জানে যে তার খুব নিকটাত্মীয় এক তরুণীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘ 2 থেকে 3 বছর। রাতে প্রেমিকার সাথে ফোন আলাপের পরে সে নিজেকে আর আটকায় রাখতে পারত না, তাই ডেড বডির সাথে মেতে উঠত এমন। 20 নভেম্বর 2020, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। ইন্টারনেটে পাওয়া সর্বশেষ তথ্য মতে এখন পর্যন্ত জেলে বন্দী আছেন বাংলাদেশের একমাত্র নেক্রোফাইন মুন্না ভগত। মৃত শরীরের সাথে জমাচার, এটাও এক ধরনের রোগ, আর এই রোগের নাম নেক্রোফিলিয়া। এই ধরনের জঘন্যতম ঘটনা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ করতে পারে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া এই কেসে সিআইডি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ এরা খুব পেশাদারিত্ব এবং দুর্ধর্ষতার পরিচয় দিয়েছেন, তাতে কারোরই কোনো সন্দেহ নেই। বিকৃত মন মানসিকতার কারণে এই সমস্ত রোগের পেশেন্টরা
ব্যক্তির শরীরের সাথে যৌনাচারে মেতে ওঠেন। নেক্রোফিলিয়াতে যারা আক্রান্ত তারা মৃত নারীর সঙ্গে যৌনাচারে মেতে উঠতে খুব বেশি পছন্দ করে। 1989 সালে 122 জন নেক্রোফিলিয়ায় আক্রান্ত শনাক্ত হয় যুক্তরাষ্ট্রে। তাদের কর্মকাণ্ড এবং গতিবিধির উপর লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন একটি প্রতিবেদন প্রকাশ করেন। ওই প্রতিবেদনে উঠে আসে যৌনাচার পথে বাধা দেবে না এমন নারীদের উপরে বেশি আকৃষ্ট অনুভব করেন নেক্রোফিলিয়ায় আক্রান্ত ব্যক্তিরা। আমাদের চারপাশে এরকম মানুষরূপী অনেক পশু ঘোরাফেরা করছে। আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে, সবসময় আমাদের আপনজনদেরকে সতর্ক রাখতে হবে যেন আমাদের কারো কখনোই এরকম দুর্ঘটনার শিকার কেউ না হয়। আমার কথাবার্তা উপস্থাপন যদি আপনাদের ভালো লাগে এবং এরকম ভিডিও যদি আপনারা ভবিষ্যতে আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট এবং ফলো করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সবাই।